হাই স্টুডেন্টস, গতকাল তোমাদের ক্লাসে নিউট্রিশন পার্ট ওয়ানে নিউট্রিশন অর্থাৎ পুষ্টি নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবার তোমাদের অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অর্থাৎ পুষ্টিমান নির্ণয় সম্বন্ধে বলবো। ইহা থেকে আমরা কোনো ব্যক্তি ও শিশুটির অপুষ্টিতে ভুগছে কিনা তা সহজেই এই পদ্ধতির মাধ্যমে জানা যায়। খুবই একটি আকর্ষণীয় বিষয়। এখনকার ডায়েটিশিয়ানরা এই পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির ও শিশুর পুষ্টির মান নির্ণয় করে। পুষ্টির মান নির্ণয় পদ্ধতিটি শিখলে বাস্তবে তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাসের মধ্যে আমরা জানব দৈহিক ওজন ও উচ্চতা কীভাবে পরিমাপ করতে হয়, মধ্যবাহুর পরিমাপ কীভাবে করতে হয়, দেহত্বকের ভাঁজ পরিমাপ, মাথা ও ছাতির পরিমাপ, বিএমআই নির্ণয়, শিশুর বৃদ্ধির চার্ট কীভাবে করতে হয় তা এই সাবজেক্টের মাধ্যমে আমরা জানব। চলো শুরু করা যাক। হচ্ছে নিউট্রিশন পার্ট 2, অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস মানে পুষ্টির মান নির্ণয়। পুষ্টিমান নির্ণয় জিনিসটা কি না, খাদ্যবস্তু পুষ্টিগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। খাদ্য পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বিপাকের পর দেহে যে নির্দিষ্ট মান প্রকাশ পায় তাকেই পুষ্টিমান বলা হয়। এই মান ব্যক্তির জীবন ধারণের পরিস্থিতি, খাদ্যের যোগান, গ্রহণ পদ্ধতি, গ্রহণ ক্ষমতা, স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে। শুধুমাত্র ব্যক্তিগত পুষ্টির মান নয়, দেশের পুষ্টির মান জানা একান্ত প্রয়োজন। এই নির্ণয়ের দ্বারা জনগণের খাদ্য, পুষ্টির মানের হার, রোগ ব্যাধি, এমনকি প্রচলিত সুযোগ সুবিধা গ্রহণের হার এবং প্রয়োজনে কোথায় কী ধরনের ব্যবস্থা রয়েছে সে বিষয়ে একটি সার্বিক চিত্র পাওয়া যায় এই অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাসের মাধ্যমে, অর্থাৎ পুষ্টিমান নির্ণয়ের মাধ্যমে। তো পরীক্ষায় আসে যে পুষ্টিমান নির্ণয় কাকে বলে, পুষ্টিমান নির্ণয়ের উদ্দেশ্য কী। তো ডেফিনেশন কী হবে, কোনো ব্যক্তির দেহের মধ্যে খাদ্যের পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বিপাকের পর দেহে যে নির্দিষ্ট মান প্রকাশ পায় তাকেই অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস বা পুষ্টির মান নির্ণয় বলে। পুষ্টিমানের উদ্দেশ্য কি না, সমগ্র দেশের বা কোনো অঞ্চলের সাধারণ মানুষ কি জাতীয় অপুষ্টিতে ভুগছে সেটার দ্বারা পুষ্টিমানের দ্বারা বোঝা যায়। দ্বিতীয় নম্বরে, শিশুর মৃত্যুর হার কত সেটি পুষ্টিমান নির্ণয়ের দ্বারা বোঝা যায়। পুষ্টিমান নির্ণয়ের দ্বারা শিশুরা কোন প্রকার রোগে বেশি আক্রান্ত হয় ও বিপদ সীমার মধ্যে কারা রয়েছে সেটি জানা যায়। উপরের বিষয়গুলি জানার জন্য পুষ্টিমান নির্ণয় করা বিশেষভাবে উদ্দেশ্যবহুল। এরপর আসব পুষ্টিমান নির্ণয় পদ্ধতি। পুষ্টিমান নির্ণয় পদ্ধতির সাহায্যে কোনো ব্যক্তির অপুষ্টি সুন্দরভাবে বোঝা যায়। তো সেই পদ্ধতিটা আজ ডিটেলসে ভালোভাবে বোঝাবো। পুষ্টির মান নির্ণয় পদ্ধতি সাধারণত দু প্রকার এবং তার আবার কয়েকটি উপবিভাগ আছে যা ছকের মাধ্যমে দেখানো হলো। পুষ্টির মান নির্ণয় দুভাগে বিভক্ত। 1 নম্বর প্রত্যক্ষ পদ্ধতি, 2 নম্বর পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট মানে দৈহিক পরিমাপ পদ্ধতি। 2 নম্বর বায়োকেমিক্যাল বায়োফিজিক্যাল অ্যাসেসমেন্ট, জৈব রাসায়নিক বা জৈব দৈহিক মূল্যায়ন। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অর্থাৎ চিকিৎসা শাস্ত্রগত মূল্যায়ন। নেক্সট ডায়েটারি সার্ভে অর্থাৎ খাদ্য সমীক্ষা। নেক্সট ইকোলজিক্যাল ফ্যাক্টর মানে বিবেচ্য বাস্তুতন্ত্রীয় উপাদান। নেক্সট ফাংশনাল অ্যাসেসমেন্ট মানে কার্য সম্পাদনগত মূল্যায়ন। আর পরোক্ষ পদ্ধতি হলো ভাইটাল স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু হেলথ মানে অত্যাবশ্যক স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান। আগে পুষ্টির মান নির্ণয়ের উপর উল্লেখিত প্রথম 4টি পদ্ধতি অনুসরণ করা হতো। সেই জন্য এই 4টি পদ্ধতির আদ্যক্ষর মানে প্রথম অক্ষর নিয়ে যথাক্রমে ABCDকে একত্রে ABCD পদ্ধতি বলা হয়। বর্তমানে পুষ্টিমান নির্ণয়ে আরও 2টি পদ্ধতি যুক্ত করেছেন। সেই দুটি হলো বিবেচ্য বাস্তুতন্ত্রীয় উপাদান
অর্থাৎ ইকোলজিক্যাল ফ্যাক্টর ও ক্রিয়া সম্পাদনগত মূল্যায়ন অর্থাৎ ফাংশনাল অ্যাসেসমেন্ট। সেজন্য বর্তমানে এই পদ্ধতিকে ABCDEF পদ্ধতি বলা হয়। তোমাদের পরীক্ষায় আসে যে ABCD পদ্ধতি কাকে বলে বা বলতে কি বোঝো, সেটা তোমরা কীভাবে লিখবে না, প্রথমে অ্যানথ্রোপেটিক মেজারমেন্ট, বায়োকেমিক্যাল বায়োফিজিক্যাল অ্যাসেসমেন্ট, তৃতীয় নম্বর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, চতুর্থ নম্বরে ডায়েটারি সার্ভে। পরকে পর নিচে লিখলে, লেখার পর এই লেখাটা লিখবে যে উপরের উল্লেখিত প্রথম 4টি পদ্ধতি অনুসরণ করে ওই 4টি পদ্ধতির আদ্যক্ষর নিয়ে যথাক্রমে ABCDকে একত্রে ABCD পদ্ধতি বলা হয়। এইভাবে লিখতে হবে। আরেকটা কোশ্চেন আসে যে পুষ্টিমান নির্ণয়ের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো। তো প্রত্যেক পদ্ধতি আমি ডিটেলসে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা ঠিকঠাকভাবে শোনো, ঠিক বুঝতে পারবে। প্রথমে প্রত্যক্ষ পুষ্টির মান নির্ণয় পদ্ধতিতে কী আছে, প্রত্যক্ষভাবে পুষ্টির মান নির্ণয় পদ্ধতি কী আছে। 1 নম্বরে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। এই পদ্ধতিতে দেহের ওজন, উচ্চতা ও মধ্যভর পরিধি, ত্বকের ভাঁজ, মাথা ও বুকের মাপ থেকে ব্যক্তির পৌষ্টিক মান নির্ণয় করা হয়। যেহেতু বিভিন্ন অঙ্গের পরিমাপ পদ্ধতি বলা হয়, আবার একে মানব মিতিও বলা হয়। ঠিক আছে, প্রথমে আসছি দৈহিক পরিমাপ পদ্ধতি যেভাবে নেওয়া হয়ে থাকে। প্রথমে আসব বডি ওয়েট মেজারমেন্ট। শিশু, বালক, বালিকা, কিশোর, কিশোরী এমনকি প্রাপ্তবয়স্ক মানুষের পুষ্টিমান নির্ণয়ের সর্বাপেক্ষা উপযোগী পদ্ধতি হলো দৈহিক ওজন পরিমাপ করা। ওজন পরিমাপের যন্ত্রের সাহায্যে কোনো ব্যক্তির ওজন দেখে নিয়ে ওই ব্যক্তির বয়স তুলনায় ওজন সঠিক মাত্রায় আছে কিনা তা স্ট্যান্ডার্ড চার্ট বা উপযুক্ত তালিকা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর স্বাভাবিক ওজন হওয়া উচিত কমপক্ষে 2.5 কেজি। 1 বছর পর শিশুর দৈহিক ওজন জন্ম মুহূর্তে 3 গুণ হওয়া উচিত। সঠিক মাত্রায় পুষ্টি লাভ করলে শিশুর ওজন এই হারে বাড়ে। ঠিক আছে, তো এবার আসব এর সুবিধা। দৈহিক ওজন পরিমাপের কি কি সুবিধা পাওয়া যায়। এই পদ্ধতিটি খুবই সহজ, সরল ও নির্ভরযোগ্য। এতে কম সময়ে অধিক সংখ্যক মানুষের পুষ্টি মাত্রা মূল্যায়ন করা যায়। এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি দামে সস্তা ও কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোকেরাও ওজন নেওয়ার কাজটি সঠিকভাবে করতে পারেন। এই পদ্ধতি দ্বারা এক প্রজন্মের পুষ্টির মান আগের তুলনায় কতটা উন্নত হয়েছে আর কতটা অবনতি ঘটেছে তা সহজে জানা যায়। ওজন অনুযায়ী পুষ্টিমান নির্ধারণ করার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক, সংক্ষেপে IAP, ও গোমেজ এদের দেওয়া সূত্র অনুসরণ করা হয়। সেই চার্টটা আমি এখানে লিখেছি, দেখো। 80% অধিক হলে ওজন হবে স্বাভাবিক। 70 থেকে 80% মধ্যে থাকলে গ্রেড 1, 60 থেকে 70% হলে গ্রেড 2, 50 থেকে 60% হলে গ্রেড 3, আর 50-এর কম হলে গ্রেড 4। অর্থাৎ 70 থেকে 80%-এর মধ্যে থাকলে কি প্রথম পর্যায়ের অপুষ্টি, 60 থেকে 70% এলে গ্রেড 2কে বলা হয় দ্বিতীয় পর্যায়ের অপুষ্টি, গ্রেড 3কে বলা হয় তৃতীয় পর্যায়ের অপুষ্টি, আর গ্রেড 4কে বলা হয় চতুর্থ পর্যায়ে অপুষ্টি। গোমেজ নীতি অনুসারে পুষ্টিমান নির্ধারণ: দৈহিক ওজনের শতকরা পরিমাণ, পুষ্টির অবস্থান, মতামত ও সিদ্ধান্ত। যদি 90%-এর বেশি থাকে তাহলে ওজন হবে স্বাভাবিক, মতামত, সিদ্ধান্ত স্বাভাবিক। যদি ওজন 75% থেকে 90% হয় তাহলে পুষ্টির অবস্থান অপুষ্টির, এটা প্রথম স্তর। মতামত মৃদু অপুষ্টি। যদি ওজন শতকরার 60% থেকে 75% হয় তাহলে অপুষ্টির দ্বিতীয় স্তর, এটা হচ্ছে মাঝারি অপুষ্টি। যদি 60% ও তার কম হয়
তাহলে শিশুটি অপুষ্টির তৃতীয় স্তরে ভুগছে। আর এটা থেকে কি জানতে পারবে না শিশুটি তীব্র অপুষ্টিতে ভুগছে। দৈহিক ওজন পুষ্টির মান নির্ণয়ের সর্বোৎকৃষ্ট পদ্ধতি এটি। দৈহিক ওজন দেহ অভ্যন্তরে কঠিন তরল চর্বি, প্রোটিন, খনিজ লবণ ইত্যাদি সকল উপাদানকেই নির্দেশ করে। ছোট শিশুদের ওজন নেওয়ার জন্য প্রথমে মায়ের ওজন নিয়ে তারপর শিশুর ওজন একসঙ্গে নেওয়া হয়। সেই ওজন থেকে মায়ের ওজন বিয়োগ করলে ছোট শিশুর ওজন পাওয়া যায়। যেমন শিশুসহ মায়ের ওজন বিযুক্ত মায়ের ওজন সমান শিশুর ওজন। এটা হচ্ছে যে ম্যাথামেটিক্সের ক্যালকুলেশন সূত্র। দ্বিতীয় নম্বর, স্প্রিং ব্যালেন্সের তুলনায় লিভার ব্যালেন্স সঠিক ওজন গ্রহণের জন্য অনেক বেশি নির্ভরযোগ্য। শিশুদের উচ্চতা নিরিখে ওজন নিয়ে পুষ্টির মূল্যায়ন করা যায়। উচ্চতা অনুযায়ী ওজন নির্ণয় সূত্র হচ্ছে দৈহিক ওজন একক কেজি, উচ্চতা একক সেমি স্কোয়ার ইন্টু 100। তাহলে এক্সাম্পল হিসাবে যদি কোনো ব্যক্তির ওজন 60 হয় এবং তার উচ্চতা 152 সেন্টিমিটার হয়, তাহলে এটা ফর্মুলাটা যদি দৈহিক ওজনের জায়গায় 60 বসাও আর উচ্চতার জায়গায় 152 লিখো, তাহলে এটাকে মিটারে যদি প্রকাশ করো তাহলে 23.104 আসে। এটা যদি ভাগ কাটাকুটি করা হয় তাহলে উত্তর আসে 2.5। এই নীতি অনুসারে ওজন 90% কম হলে প্রোটিন এনার্জি অভাব দেখা দেয়। ঠিক আছে, নিচে এখানে কয়েকটি দৈহিক ওজন পুষ্টির মান দেখানো হয়েছে। দৈহিক ওজন শতকরার পরিমাণ পুষ্টিমান যদি 90% যদি কম হয় তাহলে হচ্ছে যে পিএম রোগ হয়। যদি 90 থেকে 120% মধ্যে থাকে তাহলে স্বাভাবিক। যদি 120% যদি বেশি হয় তাহলে ব্যক্তিটি মেদবহুল, সে লোকটি ওবিসিতে ভুগছে। যদি 80 থেকে 60% হয় তাহলে স্রোতযুক্ত কোয়াশিকর রোগে ভুগছে। যদি 60% কম হয় তাহলে স্রোতবিহীন ম্যারাসমাসে ভুগছে। হাইট মেজারমেন্ট, নেক্সট আসছে হাইট মেজারমেন্ট মানে উচ্চতা পরিমাপ। বয়স অনুযায়ী সঠিক উচ্চতা দৈহিক পরিমাপ পদ্ধতি আরেকটি মাধ্যম। যদিও বংশগত ও পরিবেশগত কারণ দৈহিক উচ্চতা বিশেষভাবে নির্ধারণ করে, তবে খাদ্য পুষ্টি ও উচ্চতা অর্জনে বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চতা মাপার যন্ত্রে উচ্চতার পরিমাপ নিলে সঠিক দৈর্ঘ্যের মাপ পাওয়া যায়। পুষ্টির অভাবে বয়স অনুযায়ী উচ্চতা হয় না। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বয়স অনুযায়ী শিশুর উচ্চতার হার নির্ণয়ের জন্য নানা প্রকার যন্ত্র ব্যবহৃত হয়। 0 থেকে 2 বছর বয়সে যে সকল শিশুরা স্থির হয়ে দাঁড়াতে পারে না তাদের উচ্চতার পরিমাপ নেওয়ার জন্য ইনফ্যান্টোমিটার নামক যন্ত্র ব্যবহৃত হয়। 2 বা তার বেশি বয়সের শিশুদের জন্য ব্যবহৃত হয় অ্যানথ্রোপোমিটার বা স্টেডিওমিটার যন্ত্র। পরীক্ষায় আসে যে 2 বা তার বেশি বয়সের শিশুদের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় এবং 0 থেকে 2 বছর বয়সে যে সকল শিশুরা স্থির দাঁড়াতে পারে না তাদের উচ্চতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার হয়? উত্তর হবে ইনফ্যান্টোমিটার। এরপর তোমাদের একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত। অনেকে হাইট অনুযায়ী ওজন তার বেশি হয় বা হাইট অনুযায়ী ওজন অনেকটাই কম হয়। তাহলে স্বাভাবিক ওজন কত হওয়া উচিত একটি সূত্র আছে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, সেই সূত্রটা আজকে তোমাদের শেখাবো। তো সূত্র হচ্ছে যে IBW অর্থাৎ আইডিয়াল বডি ওয়েট। ছেলেদের ক্ষেত্রে বডি ওয়েটের সূত্র হচ্ছে যে হাইট সেন্টিমিটার বিযুক্ত 100 বিযুক্ত 10%। সাপোজ ধরো কোনো ব্যক্তির হাইট 185 সেন্টিমিটার, তাহলে তাকে 100 দিয়ে বিয়োগ করো, তাকে 10% দিয়ে আবার বিয়োগ করে দাও, তো দেখা যাবে যে 76.5 কেজি। মানে ওই ব্যক্তিটা যদি 185 সেন্টিমিটার যদি তার হাইট হয় তার ওজন হওয়া উচিত 76.5 কেজি। মহিলার ক্ষেত্রে একই রকম সূত্র, হাইট মাইনাস 100 মাইনাস 15%। তো সাপোজ ধরো কোনো মহিলার হাইট 160 সেন্টিমিটার, তাকে 100 দিয়ে বিয়োগ করো, তাকে আবার 15% দিয়ে বিয়োগ করো, তাহলে ওজন বেরিয়ে যাবে 51 কেজি। এটা হচ্ছে যে ওই 160 সেন্টিমিটার হাইটের
মহিলার স্বাভাবিক ওজন ওই 51 কেজি। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দেহবর সূচক, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, শর্টকাটে বিএমআই। তো পরীক্ষায় আসে যে দেহবর সূচক কাকে বলে, এই কোশ্চেনটা আসে। এই কোশ্চেনটার ডেফিনেশনটা অনেকে ভুলভাল লিখে, আমি এই ডেফিনেশনটা সুন্দরভাবে লিখে দিয়েছি, এটা তোমরা ফলো করবে। ডেফিনেশনটা হলো কোনো ব্যক্তির পুষ্টির মান, অর্থাৎ ব্যক্তিটি স্বাভাবিক না স্থূলকায় না অপুষ্টির শিকার জানার জন্য যে এক প্রকার সূচক ব্যবহৃত হয়, ওই সূচকটি হলো দেহবর সূচক বা বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বলে। তো এই ডেফিনেশন লেখার পর তোমরা এটা লিখবে, এই সূত্রটা লিখে দেবে, বিএমআই সমান ওয়েট ইন কেজি, হাইট স্কোয়ার ইন মিটার স্কোয়ার, এই সূত্রটা লিখবে। তো তোমাদের এরকমই বিএমআইয়ের অনেক অঙ্ক আসে, যেমন সাপোজ ধরো কোনো ব্যক্তির ওজন 60 কেজি, উচ্চতা আছে 101.7 মিটার, ঠিক আছে। তো এরকম ওয়েটের জায়গায় 60, হ্যাঁ, মিটারের যেটা হাইট হবে, হাইটের জায়গায় হাইট মানটা বসাবে, তারপরে ভাগ করবে 21.47 কেজি মিটার স্কোয়ার। এখন এই যে এই মাত্রা বেরিয়েছে, এই মাত্রাটা স্বাভাবিক না অস্বাভাবিক, সেটা আমি এই নিচের এই যে ছকটা দিয়েছি, এই ছকের সাহায্যে তোমরা বুঝতে পারবে যে ওই ব্যক্তিটা স্বাভাবিক না অস্বাভাবিক। তো বিএমআই ও পুষ্টিগত শারীরিক অবস্থা একটা চার্ট আমি দিয়েছি। এই চার্টটা হচ্ছে যে যদি 16 কম থাকে তার তৃতীয় স্তরের অপুষ্টি, মানে এটা গুরুতর অপুষ্টি। এরকমই অপুষ্টিতে অনেক ব্যক্তি, শিশু মারা যায়। 16 থেকে 17 যদি হয়, কেজি পার মিটার স্কোয়ার যদি হয়, 16 থেকে 17 মধ্যে এই মানটা যদি দাঁড়ায়, তাহলে দ্বিতীয় স্তরের অর্থাৎ মাঝারি অপুষ্টি। যদি মান 17 থেকে 18.5 হয়, তাহলে সে প্রথম স্তরের অপুষ্টি, তাকে সে স্বল্প অপুষ্টিতে ভুগছে। যদি কারো বিএমআইয়ের মান 18.5 থেকে 25 হয়, তাহলে সে স্বাভাবিক। তাহলে দেখো উপরের এই অঙ্ক অনুযায়ী যে ব্যক্তি 60 কেজি ওজন, হাইট 1.7 মিটার, তাহলে তার হচ্ছে মান আসছে 21.47 কেজি পার মিটার স্কোয়ার, মানে ওই ব্যক্তিটি স্বাভাবিক। যদি 25-এর উপরে হয়ে যায়, তাহলে সে স্থূলতা অর্থাৎ মোটা। আবার যদি বিএমআইয়ের মান যদি 25 থেকে 29.9 হয়, তাহলে সে প্রথম স্তরের স্থূলতা। যদি 30 থেকে 40-এর মধ্যে হয় মান, তাহলে সে দ্বিতীয় স্তরের স্থূলতা। যদি 40-এর অ্যাভাব হয়, তাহলে সে তৃতীয় স্তরের স্থূলতা। এই পর্যায়ে মানুষ সাধারণত বিভিন্ন টাইপের রোগ ব্যাধি তাদের মধ্যে বাসা বাঁধে, যেমন মারণ রোগ হচ্ছে, যেমন হচ্ছে যে হার্টজনিত রোগ, বিভিন্ন হার্টজনিত রোগ, আর ডায়াবেটিস মাস্ট এদের শরীরের মধ্যে আক্রান্ত হয়। আরেকটা জিনিস জানাবো তোমাদেরকে যে বিএমআইকে কোয়ালেটস ইন্ডেক্সও বলা হয়, ঠিক আছে। তো কোয়ালেটস কোশ্চিন আছে যে কোয়ালেটস ইন্ডেক্স কাকে বলা হয়, তো বিএমআইকে কোয়ালেটস ইন্ডেক্সও বলা হয়। এরপর আরেকটা কোশ্চিন আসে তোমাদের পরীক্ষায় যে ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে। তো ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে, প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈহিক ওজন ও উচ্চতার নিরিখে পুষ্টিমান নির্ণয়ের জন্য একটি সহজ পদ্ধতি হলো ব্রোকাস ইন্ডেক্স। তো ব্রোকাস ইন্ডেক্সের সূত্র হলো আদর্শ ওজন সমান উচ্চতা সেমি মাইনাস 100, যেটা হবে সেটা হচ্ছে যে কেজি, উত্তর হবে একক হবে কেজি, ঠিক আছে। তো এই ব্রোকাস ইন্ডেক্স সংজ্ঞাটা লেখার পর এই সংজ্ঞার নিচে এই সূত্রটা অবশ্যই লিখবে, এতে ফুল মার্কস পাওয়া যায়, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে কোনো ব্যক্তির উচ্চতা 160 সেন্টিমিটার যদি হয়, তাহলে তার বডি আদর্শ ওজন কত হওয়া উচিত, তাকে 100 দিয়ে যদি বিয়োগ করো তাহলে 60 কেজি, ঠিক আছে। এরপর তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মিড আপার আর্ম সার্কামফেরেন্স, অর্থাৎ মুয়াক। পরীক্ষায় আসে যে MUACর ফুল ফর্ম কি, লিখবে মিড আপার আর্ম সার্কামফেরেন্স। এটা সাধারণত ইংলিশে লেখার চেষ্টা করবে। দেখো ছবিতে দেখো যে লাল অংশ, হলুদ অংশ ও সবুজ অংশ আছে। তো এইটা হচ্ছে যে মিড আপার আর্ম সার্কামফেরেন্সের ফিতে। এই ফিতের সাহায্যে আমরা কোনো শিশুটি অপুষ্টিতে ভুগছে কিনা সেই সম্বন্ধে জানা যায়। মধ্যবাহুর পরিধি নির্ণয়ের জন্য এক বিশেষ ধরনের রঙিন ফিতা ব্যবহৃত হয়।
ঠিক আছে। প্রথমে থাকে 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট লাল রঙের অংশ, তারপর 1.5 সেন্টিমিটার হলুদ রঙের অংশ এবং শেষে থাকে সবুজ রঙের অংশ। মাপ নেওয়ার সময়ে শিশুর বাম বাহুর মাঝামাঝি অংশে ফিতের লাল প্রান্তটি জড়ানো হয়। ফিতার লাল প্রান্তটি যদি সবুজ রঙে গিয়ে মিলিত হয় তাহলে ধরে নেওয়া হয় শিশুটির মধ্যে অপুষ্টি নেই। লাল রং যদি হলুদ রঙের অংশের সঙ্গে মেশে তাহলে ধরা হয় যে শিশুর মধ্যে অপুষ্টির কিছু অভাব রয়েছে। আর লাল রঙটি যদি অন্য প্রান্তের লাল রঙের সঙ্গে মিশে গেছে তাহলে ধরে নেওয়া হয় ওই শিশুটি গুরুতরভাবে অপুষ্টিতে ভুগছে। সঠিকভাবে যত্ন না নিলে শিশুর প্রাণহানি ঘটার সম্ভাবনাও প্রবল। পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে যে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত সুস্থ সবল শিশুর মধ্যবাহুর পরিধির মাপ থাকে 13 সেন্টিমিটার থেকে 16 সেন্টিমিটারের মধ্যে। এই মাপ তাদেরই করা হয় যেসব ক্ষেত্রে মায়েরা শিশুর সঠিক বয়স বলতে পারে না বা শিশুর ওজন নেওয়ার জন্য উপযুক্ত যন্ত্র পাওয়া যায় না। সেসব ক্ষেত্রে মধ্যবাহুর পরিধি মেপে পেশির বৃদ্ধি ও অপুষ্টির মাত্রা নির্ণয় করা হয়। এরপর আমরা পড়াবো যে স্কিন ফোল্ড থিকনেস। স্কিন ফোল্ড থিকনেসটা কি? অর্থাৎ ত্বকের ভাঁজ পরিমাপ। ত্বকের নিচে এডিপোজ কোষে ফ্যাট বা চর্বি সঞ্চিত থাকে। মোট চর্বির 50% ত্বকের নিচে থাকে। 2 আঙুল দিয়ে বাইসেপস, ট্রাইসেপস বা উদরাংশের ত্বকের ভাঁজ ও ক্যাপসুলার অর্থাৎ স্কন্ধিস্থ নিচের ত্বক টেনে ক্যালিপার যন্ত্রের সাহায্যে মেপে ত্বকের নিচে সঞ্চিত ফ্যাটের পরিমাপ জানা যায়। সুপুষ্ট শিশু বা ব্যক্তির ত্বকের নিচে ফ্যাটের পরিমাপ স্বাভাবিক থাকে, অর্থাৎ এক্ষেত্রে বুঝে নিতে হবে অপুষ্টি নেই। ফ্যাটের পরিমাণ কম অপুষ্টি এবং ফ্যাটের পরিমাণ বেশি অতিপুষ্টির লক্ষণ। তো ক্যালিপার যন্ত্রের সাহায্যে এই ত্বকের ভাঁজ নির্ণয় করা হয়। যদি ক্যালিপার যন্ত্রের সাহায্যে যদি দেখা যায় যে 10 মিলিমিটারের বেশি দেখাচ্ছে তাহলে ওই ব্যক্তি স্বাভাবিক। যদি 6 মিলিমিটারের কম দেখাচ্ছে তাহলে ওই ব্যক্তিটি পিইএমে ভুগছে, অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে ভুগছে। এরপর যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হেড অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স। জিনিসটা কি না, জন্মের পর প্রায় 1 বছর বয়স পর্যন্ত ছোট শিশুদের মাথার আকৃতি তুলনামূলকভাবে দেহের থেকে বড় হয়। তবে জন্মের দ্বিতীয় তৃতীয় বছরের একটি স্বাভাবিক শিশুর ছাতি ও মাথা অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়। এই মাপ এমন একটি ফিতের সাহায্যে নিতে হয় যেটি টানলে বাড়ে না, টান থাকে। মাথার পরিমাপ পদ্ধতি কীভাবে করতে হয় না, প্রথমে শিশুর মাথার মাপের জন্য কপালের মাঝখানে ফিতেটা ধরতে হবে। এরপর কপালের পিছনের দিকে ঘুরিয়ে কপালের ওই জায়গায় আনতে হবে ও নির্দিষ্ট পরিমাপটি নথিভুক্ত করতে হবে। যে সকল শিশু অপুষ্টির শিকার, বিশেষত পিএমএ ভোগে, তাদের মাথার পরিধি 2.5 থেকে 3 বছর বয়সে তুলনামূলকভাবে ছাতির থেকে বেশ বড় হয়। এবার ছাতির পরিমাপ কী করে করতে হবে না, মাথার মতো ছাতির ক্ষেত্রেও ছাতির মাঝখানে ফিতেটি ধরে পিঠের দিকে ঘুরিয়ে এনে যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ধরে মাপটি নথিভুক্ত করতে হবে। স্বাভাবিকভাবে পুষ্টি সুস্থ ছাতির পরিধি দ্বিতীয় তৃতীয় বছরের মাথার তুলনায় তাড়াতাড়ি বাড়ে। 1 থেকে 5 বছর বয়সে শিশুদের ছাতি ও মাথার পরিধির অনুপাত 1-এর কম হলে ধরা হয় শিশুটি অপুষ্টিতে আক্রান্ত। এই মাথা ও ছাতির পরিমাপ পদ্ধতি একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। সেই সূত্রটা হচ্ছে কানওয়ারের সূচক সূত্র। কানওয়ার সূচক অনুযায়ী মান নির্ণয় সূত্রটি হলো কানওয়ার সূচক অনুযায়ী মাথা ও ছাতির পরিধি দ্বারা পুষ্টির মান নির্ণয়ের সূত্রটি হলো পুষ্টির মান নির্ণয় সমান ছাতির পরিধির পরিমাপ বাই মাথার পরিধি পরিমাপ। এই সূত্র অনুযায়ী পরিমাপ 1.0 থেকে বেশি হলে বুঝতে হবে স্বাভাবিক ও 1.0 এর কম হলে বুঝতে হবে প্রোটিন ক্যালোরি অভাবজনিত অপুষ্টিতে ভুগছে। এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বালার সাহায্যে পরীক্ষা। জিনিসটা কি না, বালার সাহায্যে শিশুর পুষ্টিমান নির্ধারণের সময় 4 সেন্টিমিটার ব্যাসের বালা ব্যবহার করা হয়। এই ব্যাসের বালা
দিয়ে শিশুর হাতের পড়ালে লক্ষ্য করা যায় স্বাভাবিক পুষ্টি সম্পন্ন শিশুর হাতে ঢোকে না, কিন্তু যেসব শিশুর প্রোটিন ও শক্তিজনিত অপুষ্টিতে ভোগে তাদের ক্ষেত্রে এই মাপের বালা কনুইয়ের উপর উঠে যায়। এরপর এরপর আসবো ওয়েস্ট অ্যান্ড হিপ সার্কামফারেন্স রেটিও, অর্থাৎ কোমর ও নিতম্বের পরিধির পরিমাপ। মানবদেহে কী পরিমাণ ফ্যাট বা চর্বি সঞ্চিত হয়েছে তা কোমর ও নিতম্বের পরিধি অনুপাত থেকে জানা যায়। স্বাভাবিক অবস্থায় পুরুষের কোমর ও নিতম্বের অনুপাত 1:1, মহিলাদের ক্ষেত্রে কোমর ও নিতম্বের অনুপাত 4:5। এক্ষেত্রে কোটি দেশের পরিধির মান পুরুষদের 40 ইঞ্চি অর্থাৎ 102 সেন্টিমিটার ও মহিলাদের 35 ইঞ্চি অর্থাৎ 88 মিটার যদি হয় তাহলে স্বাভাবিক। এর বেশি হলেই তা ঝুঁকিপূর্ণ ও রোগ প্রবণতার কারণ হয়। এটি কোটি বা নিতম্বের অনুপাত পুরুষের ক্ষেত্রে 1.0, নারীর ক্ষেত্রে 0.8 বেশি হলে তাকে স্থূলতা বলে। এরপর আসবো বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে জৈব রাসায়নিক ও জৈব দৈহিক মূল্যায়ন। জিনিসটা কি না, কোনো ব্যক্তির পুষ্টিমান অসম অবস্থায় অর্থাৎ ঘাটতি, আধিক্য অথবা স্বাভাবিক আছে কিনা তা মূল্যায়নের মাধ্যমে জানা যায়। পরীক্ষাগারে নানা রকম রাসায়নিক পরীক্ষার মাধ্যমে রক্তের বিভিন্ন উপাদানের পরিমাণের আধিক্য অনাধিক্য, কম মল মূত্রে বিভিন্ন অস্বাভাবিক উপাদান, পরজীবীর উপস্থিতি ও তার মাত্রা সম্বন্ধে জানা যায়। যেহেতু রাসায়নিক পরীক্ষা পরীক্ষাগারে হয় সেজন্য এই মূল্যায়নকে পরীক্ষাগার পদ্ধতি বা ল্যাবরেটরি টেস্টও বলা হয়। জৈব দৈহিক মূল্যায়নের পরীক্ষা বা ল্যাবরেটরিতে করা হয় পেশি হাড়ের অবস্থান পরিবর্তন। এই প্রক্রিয়ার বিশেষভাবে জানা যায় এক্স রে অর্থাৎ রেডিওলজিক্যাল পরীক্ষার বিভিন্ন ধরনের হাড়ের অসুখ যেমন অস্টিওম্যালেসিয়া, অস্টিওপোরোসিস প্রভৃতি নির্ণয় করা সম্ভব হয়। যদিও এক্ষেত্রে রোগ সম্বন্ধে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায়, তবে পদ্ধতি ব্যয়বহুল। শহরাঞ্চলে যতটা সুবিধা পাওয়া যায় গ্রামাঞ্চলে ততটা পাওয়া যায় না। এরপর নেক্সট আসবো ডায়েট সার্ভে অর্থাৎ চিকিৎসা শাস্ত্র মূল্যায়ন। এই পদ্ধতিতে ব্যক্তির বাহ্যিক ও অভ্যন্তরীণ উপসর্গ বা লক্ষণ পর্যবেক্ষণ করে পুষ্টির মান নির্ণয় বা মূল্যায়ন করা হয়। পুষ্টির মান বয়স অনুযায়ী স্বাভাবিক অর্থাৎ যথাযথ হলে ত্বক, চুল, নখ, দাঁত, চোখ ইত্যাদি বর্ণ, আকার, গঠন স্বাভাবিক ও উজ্জ্বল হয়। কিন্তু কোনো কারণে পুষ্টির উপাদানগুলির ঘাটতি হলে শরীরের নানা রোগের উপসর্গ দেখা দেয়। যে পদ্ধতিতে দৈহিক লক্ষণগুলি বিশেষভাবে চিকিৎসাশাস্ত্র অনুসরণের মাধ্যমে ভালোভাবে পর্যবেক্ষণ করে পুষ্টির মান নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে ডাক্তারি মূল্যায়ন বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে শিশুর বিবর্ণ চুল, ত্বক, নখ, রুগ্ন, দুর্বল অবস্থা, ঠোঁট, দাঁত ও মুখের ক্ষত, তাকে সহজেই বোঝা যায় যে শিশু বা ব্যক্তির অভাবজনিত অপুষ্টিতে ভুগছে। এই ডায়েট সার্ভের পদ্ধতির সুবিধা হলো বিভিন্ন বয়স ও বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষের পুষ্টিজনিত রোগের কারণ সম্পর্কে জানা যায়। প্রত্যক্ষভাবে সমীক্ষা করার সময় পর্যবেক্ষণের মাধ্যমে বাস্তব অবস্থাটি সম্বন্ধে ধারণা করা যায় এবং প্রয়োজন মতো নথিভুক্ত করে নিলে ফলাফল সংক্রান্ত সিদ্ধান্ত অনেক বেশি বাস্তবসম্মত ও গ্রহণীয় হয়ে ওঠে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে ইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে বাস্তুতন্ত্রের উপাদানগুলি মূল্যায়ন। বলা হয়ে থাকে বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়া ফলাফল অপুষ্টি। সেই জন্য পুষ্টিমান নির্ণয়ের এই বিষয়ে যে দিকগুলি মুখ্য পালন করেন সেটা হচ্ছে যে ফুড ব্যালেন্স শিট অর্থাৎ খাদ্য সংক্রান্ত বিশেষ তথ্য। এই তথ্য থেকে দেশের প্রকৃত খাদ্য উৎপাদন, জনগণ কী পরিমাণ খাদ্য গ্রহণ করছে, এমনকি কোন অঞ্চলে কত বয়সে নারী পুরুষ ভেদে কোন অর্থনৈতিক পরিস্থিতিতে এই খাদ্য গৃহীত হচ্ছে, এই বিষয়ে তথ্য পাওয়া যায়, যার মাধ্যমে স্বল্প ব্যয় কাজটি করা যায়। নেক্সট হচ্ছে যে সোশিও ইকোনমিক কন্ডিশন, মানে আর্থ সামাজিক পরিস্থিতি। পারিবারিক আকার, অর্থনৈতিক উপার্জন, সামাজিক প্রথা, শিক্ষা, খাদ্য সম্বন্ধে ঠিক বেঠিক ধারণা খাদ্যগ্রহণ পুষ্টির মান নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। নেক্সট হচ্ছে হেলথ অ্যান্ড একাডেমিক সার্ভিস হেলথ অ্যান্ড এডুকেশন সার্ভিস, মানে স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা। জিনিসটা কি না, প্রাথমিকভাবে শিশু পুষ্টি প্রকল্প স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা পুষ্টির মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ দিক। নেক্সট 4 নম্বরে আদার কনসিডারেবল সাবজেক্ট, মানে অন্যান্য বিবেচ্য বিষয়।
জিনিসটা কি না ব্যাকটেরিয়া, প্যারাসাইট ও অন্যান্য ভাইরাসের সংক্রমণ যে কোনো ব্যক্তি তথা সমষ্টি পুষ্টিমাত্রা নির্ণয়ে সমান গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। নেক্সট আসবো ফাংশনাল অ্যাসেসমেন্ট, মানে কার্য সম্পাদন মূল্যায়ন। জিনিসটা কি না জৈব রাসায়নিক পদ্ধতিতে পুষ্টির যে পরিমাপ করা হয় সেগুলি কাজের ক্ষেত্রে বিশেষ কার্যকারী। পুষ্টিমান কার্যকারী করার দিকগুলি হলো অর্জিত জ্ঞানকে প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত করে তোলা। এই প্রক্রিয়ায় ব্যক্তির শারীরিক কাঠামো, কাজ করার ক্ষমতা, বৌদ্ধিক দক্ষতা, স্নায়বিক কাজ, প্রজনন ক্ষমতা, পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা তথা সুস্থ রাখার ইচ্ছা এগুলির মাধ্যমে নিজে ও অন্যদের সুস্থ জীবনে সহায়তা রাখে। ব্যক্তির এই কাজগুলি করার ধরন, ক্ষমতার মধ্য দিয়ে তার পুষ্টিমান নির্ণয় করা হয়। নেক্সট আসবো পরোক্ষভাবে পুষ্টিমান নির্ণয় পদ্ধতি। জিনিসটা কি না প্রত্যক্ষভাবে পুষ্টিমান নির্ণয়ের এই সকল পদ্ধতিগুলির সঙ্গে পরোক্ষভাবে যে পদ্ধতিটি গ্রহণ করা হয় বৃহত্তর ক্ষেত্রে সেটি বিশেষ কার্যকারী। সেটা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু হেলথ। জিনিসটা কি না ব্যক্তির পুষ্টির মান নির্ণয়ের সঙ্গে পরিবার তথা ওই অঞ্চল, পার্শ্ববর্তী অঞ্চলে তথা দেশের স্বাস্থ্যের মান ও পুষ্টিগত অবস্থার জানা সুস্থ সামাজিক জীবনযাত্রার জন্য একান্ত প্রয়োজন। একটি নির্দিষ্ট এলাকার শিশুর অপুষ্টিজনিত মৃত্যুর কারণ, কিশোর কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যের মান, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য পরিষেবার সুযোগ সুবিধা, পুষ্টি ও স্বাস্থ্যের মান ও পুষ্টিহীনতা চিহ্নিতকরণ, মৃত্যুর কারণ নথিভুক্তকরণ ও পরিসংখ্যানকে অত্যাবশ্যক স্বাস্থ্য সংক্রান্ত পরিসংখ্যান বলে। এই পরিসংখ্যান তৈরির মধ্য দিয়ে প্রকৃত অবস্থা জানা যায় এবং পুষ্টি ও স্বাস্থ্যের মনোন্নয়নে সেই মতো তাড়াতাড়ি ব্যবস্থা নিলে দেশের পুষ্টি ও স্বাস্থ্যের মান বজায় রাখা সহজসাধ্য হয়। তবে এ কাজে যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন ও সেই সঙ্গে কাজটিকে ব্রত ও বৃত্তির সমন্বয় করে তুলতে হবে। নেক্সট আসবো গ্রোথ চার্ট অফ এ চাইল্ড, অর্থাৎ শিশু বিকাশ লেখচিত্র। খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের পরীক্ষায় আসে যে শিশু বিকাশ লেখচিত্র কাকে বলে। তো ডেফিনেশনটা এইভাবে লিখবে, শিশুর বৃদ্ধি বা তথা পুষ্টির মান বোঝার জন্য যে বিশেষ লেখচিত্র অঙ্কন করা হয় তাকে শিশুর বিকাশ লেখচিত্র বা শিশুর বৃদ্ধি লেখচিত্র বলে। এই ডেফিনেশন লেখার পর তোমরা এই ছকটা লিখবে, আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। উপরে ওজন বোঝায়, নিচে বয়স বোঝায়, এটা তার লেখচিত্র, ঠিক আছে। উপরে জন্ম তারিখ অর্থাৎ শিশুর জন্ম তারিখ আর শিশুর জন্মের সময় ওজন সেটা লিখে দিতে হবে, ঠিক আছে। আর নিচে লিখতে হবে শিশুর বিকাশ লেখচিত্র। তো শিশুর বিকাশ লেখচিত্র সাজে এই ধরনের লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে শিশুর জন্মের সময় ওজন ও এরপর থেকে প্রতি মাসে শিশুর বৃদ্ধির গতি নির্ণয়ের জন্য ওজন নেওয়া হয়। এই সমস্ত ওজনের মানকে বিন্দুর সাহায্যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হয়, ঠিক আছে। আর স্বাস্থ্য কেন্দ্রে অনুমোদিত নীল বর্ডার দেওয়া হয় বৃদ্ধির চার্ট ছেলেদের ও গোলাপি বর্ডার দেওয়া হয় বৃদ্ধির চার্ট মেয়েদের বৃদ্ধি নথিভুক্ত করার জন্য। মায়েদের দেওয়া কথা বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের কাছে দেখে নিয়ে মায়েরা সহজে এই চার্ট পূরণ করতে পারবে। বৃদ্ধি চার্টের মুখ্য উদ্দেশ্য হলো যাতে মায়েরা শিশুর বৃদ্ধি প্রত্যক্ষ করে, যে সকল সহজলভ্য ও সুযোগ সুবিধা আছে সেগুলি গ্রহণ করে ও শিশুর বৃদ্ধি ও বিকাশের ত্বরান্বিতকরণে আগ্রহী হয়। সেই জন্য এই চার্ট হবে সবসময় বহনযোগ্য, মজবুত, সহজবোধ্য ও আকর্ষণীয় এবং তা অতি অবশ্যই বিশেষজ্ঞের দ্বারা প্রস্তুত ও অনুমোদিত হওয়া চাই। তো বৃদ্ধি চার্টের সুবিধা কি না শিক্ষিত মায়েদের সঙ্গে সঙ্গে যে সকল মায়েরা প্রথাগত শিক্ষার শিক্ষিত নন তারাও সহজে এই চার্ট পূরণ করতে পারেন ও তাদের কাছে এই কার্ডটি অত্যন্ত জনপ্রিয় ও মূল্যবান। চার্টের সুবিধা হলো এটি সহজ ব্যবহারযোগ্য, বৃদ্ধির ধরন সম্বন্ধে চাক্ষুষ ধারণা করা যায়, বৃদ্ধির তাগিদ অনুভব করা যায়, মায়ের বা শিশুর দায়িত্বে যারা থাকেন তাদের চিন্তাধারা প্রয়োগ রীতিতে ইতিবাচক পরিবর্তন সহজেই আনা সম্ভব হয়, বৃদ্ধি সংক্রান্ত প্রাথমিক লক্ষণ ও ত্রুটিগুলি সহজে চিহ্নিত করা যায়, সঠিক বৃদ্ধি না হওয়ায় নেতিবাচক দিকগুলি যেমন সংক্রমণ, ঋতুকালীন অসুস্থতার প্রবণতা সহজে বোঝানো যায়, বৃদ্ধি সহায়ক সহজে বোধগম্য তথ্যগুলি মায়েদের কাছে সহজেই পৌঁছে দেওয়া যায়। এই পর্যন্তই থাকুক, পরের ক্লাসে দেখা হবে।